তো আধুনিক পর্যায় সারণীর নানা তথ্য এখন আমরা একটু জানি। যেমন আমাদের পর্যায় আছে কয়টা? শুরু হলো যাত্রা পর্যায় সারণী দিয়ে, পর্যায় আছে 7টা, আর গ্রুপ বা শ্রেণী আছে হচ্ছে 18টা, রাইট? তো এই পর্যায়গুলোর ভিতরে আবার ব্লক ওয়াইজ 4 ধরনের মৌল আছে। ব্লক 4টা, এস পি ডি এফ ব্লক। এখন এস পি ডি এফ ব্লকটাকে আমি কিভাবে চিহ্নিত করব? পর্যায় সারণীর একটা কঙ্কাল দেখাই। এখানে আমি অত বেশি আলোচনা করব না, খুবই সিম্পলি আলোচনা করব। একটু 1 মিনিট একটু স্ক্রিনটা ডার্ক হয়ে থাকবে। আমি এখানে হাত দিয়ে এই চিত্র আঁকলে একদম মাথা মুন্ডু সব নাই হয়ে যাবে, বিকৃত লাগবে দেখতে। তো সেই জন্য হাত দিয়ে আঁকতেছি না, আমি অ্যানিমেটেড শেপ দিয়ে ভার্সনটা আঁকায় ফেলি। শেপ দিয়ে আঁকালেই মনে হয় বেটার। তো সেই জন্য আমি একটু ক্ষমা প্রার্থী যে একটুখানি সময় কিল করতেছি, কাজের জন্যই সময় কিল করতেছি, কিসের ক্ষমা প্রার্থী। একটা বেজাল স্ট্রাকচার বলা যায় এটারে। ওকে, তো পুরো জিনিসটা অলমোস্ট ডান। ওকে, তো এবার আমরা স্লাইড শো করতে পারি। এই যে স্ট্রাকচারটা কিছুটা এরকম হয়ে যাবে। এবার আমরা এই এস পি ডি এফ ব্লকের মৌলগুলো কই আছে সেটা জানি না। তো এটা জানলে মোটামুটি পর্যায় সারণী সম্পর্কে অলমোস্ট জানা শেষ হয়ে যাবে, বেশি কিছু থাকবে না। তো 1 নম্বরে কে আছে? হাইড্রোজেন আছে। আর এই পাশের কাল্লায় কে আছে? হিলিয়াম আছে না? এই বক্স আবার আঁকাইনি, যাই হোক তাড়াহুড়ার বসে আঁকানো হয়নি। তো হিলিয়াম আছে। তো আমরা কি করি, হিলিয়াম তো থাকার কথা ছিল কোথায়? হাইড্রোজেনের পরেই না, 2-এ। তো আমরা ধরে নেব যে হিলিয়ামটা 2-এ আছে, হিলিয়ামটা 2-এ আছে। এখন এই যে এখানে আছে কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এরকম এস ব্লক আছে হিলিয়াম সহ। এস ব্লক আছে হচ্ছে 14টা মৌল। আচ্ছা, 14কে উল্টায় লিখলে 41 হয় না? তো এই মধ্যে যারা থাকে সেটা হচ্ছে ডি ব্লক মৌল, উল্টানোটা তাহলে হচ্ছে 41টি। হ্যাঁ, এই পাশে থাকে হচ্ছে পি ব্লক মৌল। তো পি ব্লক মৌল থাকে হচ্ছে তোমার কয়টা? 36টি। ওকে, এখানে নিচে আলাদা করে পর্যায় সারণীতে কী লেখা হয় বলো তো? ল্যান্থানাইট আর অ্যাক্টানাইট চাই না? এর ভিতরে 3টা মৌল, ল্যান্থানিয়াম, আচ্ছা, থোরিয়াম, অ্যাক্টিনিয়াম। এই 3টা মৌল, এই 3টা মৌলকে বাদ দিয়ে, এই 3টা মৌলকে বাদ দিয়ে এই ল্যান্থানাইটে থাকে হচ্ছে 15টা মৌল, অ্যাক্টিনাইটে থাকে 15টা, বাদ গেল 3টা, থাকবে কয়টা? 27টি। তো এই 27টাই হচ্ছে কি সেই এফ ব্লক। তো এফ ব্লকে আছে হচ্ছে 27টা। তো দেখো এখন এই পি ব্লক এফ ব্লক 3টা লিখছি কেন এখানে? 36টি। এফ ব্লক, পি ব্লক, ডি ব্লক, এস ব্লক, এগুলো সব আমরা জেনে গেলাম। এই টোটাল যোগ করলে আমরা পাবো 118টা মৌল। তো এস ব্লক আর পি ব্লকে, এটা এটা আমি জাস্ট বলতেছি, বাট এটা আমরা পড়াবো না এখন। এখন এটা পড়াতে গেলে মাথা আউলাবে। এস আর পি ব্লককে বলা হয় আদর্শ মৌল, আর এটাকে এ শ্রেণীভুক্ত করা হয়। আর ডি আর এফ ব্লককে বি শ্রেণীভুক্ত করা হয়। আগের পর্যায় সারণীতে এই আই এ আই 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 এ মানে 3A 2A, আই বলতেছি আমি পাগলের মতো, রোমান সংখ্যা 1 2 3 4 এইভাবে করে প্রকাশ করা হতো। এটা হচ্ছে শ্রেণী, এ শ্রেণী আর বি শ্রেণীর মৌলে ভাগ করা হতো।
আদর্শ মৌল কি? ওই এস আর পি ব্লকের যে মৌল তারা তারা হচ্ছে আদর্শ মৌল, ঠিক আছে। কিন্তু পি ব্লকে যে 7টা মৌল আছে, পি ব্লকে 7টা মৌল আছে যারা কিনা নিষ্ক্রিয়, ঠিক আছে, যারা নিষ্ক্রিয়। তো এদেরকে অনেকেই এই আদর্শ মৌলের ভিতরে ফালায় না, তা আদর্শ মৌল 50টা বা 43টা। কেন 43টা? এই যে এই 7টা বাদ যাওয়ার কারণে। ওকে, এখন আমরা বিভিন্ন পর্যায় এবং এর মৌল সংখ্যা জানবো, ঠিক আছে। এই তো মোটামুটি আর অল্প সামান্য পড়া আছে, তাহলে আমাদের শেষ, বেসিকের ক্লাস সব শেষ। তো আমরা একটু লিখি, এটা গুরুত্বপূর্ণ। পর্যায়, মৌল সংখ্যা, আর এটাকে কি নামে ডাকা যায়, পরিচিতি অত দেব না, বাট পর্যায়ের মৌল সংখ্যা নিয়ে মেইন আলোচনা করব। তো স্টার্ট করি পর্যায় 1 থেকে। পর্যায় 1-এ থাকে হচ্ছে 2টি মৌল, এটা হচ্ছে অতি ক্ষুদ্র পর্যায়ে বলা যায়। আমি পরিচিতি লিখলাম না, দরকার নাই। তারপরে 2 নাম্বার আর 3 নাম্বার পর্যায়ে মৌল থাকবে হচ্ছে 8টা করে, 8টি বাংলায় লিখি, নাহলে আমারই গুলায় যাবে। 4 আর 5 নাম্বার পর্যায়ে থাকবে হচ্ছে 18টা করে, 18টি। আর 6 আর 7-এ থাকবে হচ্ছে 32টা করে, 32টি। তো একই রকম না? তো এটাকে আমি কি বললাম? মাত্রই তো বললাম, এটাকে আমি বললাম অতি ক্ষুদ্র পর্যায়। এই দুইটাকে কি বলা যায়? একই সংখ্যায় না? তো এটা হচ্ছে ক্ষুদ্র পর্যায়, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র। তারপরে এটা কি? বৃহৎ। আর এটা কি? অতি বৃহৎ। সো এটা অতি কথাটা খালি লাগাই দিলেই হচ্ছে। 4টা ফেজে এখানে আমি বিভক্ত করে ফেললাম, ঠিক আছে। ওকে, ওটাকেই মূলত ম্যাজিক সংখ্যা নামে অনেকে ডাকে, এইরকম যে 2, 8, 8, 18, 18, 32, 32, এটাই ম্যাজিক সংখ্যা, আর কিছুই না। আচ্ছা, এখন আমরা কয়েকটা বিশেষ গ্রুপ নিয়ে জানবো, যেমন ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, এগুলা। দেখো, প্রথমে আমরা ক্ষার ধাতু নিয়ে জানবো। হাইড্রোজেনকে বাদ দিয়ে, হাইড্রোজেন 2, 1, হাইড্রোজেনকে বাদ, হ্যাঁ, হাইড্রোজেন বাদে বাকি যে কয়টা আছে 1 নাম্বার গ্রুপে, তারা হচ্ছে ক্ষার ধাতু। হাইড্রোজেনের পরে লিথিয়াম, তার লিথিয়াম হচ্ছে 3, সোডিয়াম হচ্ছে 11, পটাশিয়াম হচ্ছে 19, রুবিডিয়াম হচ্ছে 37, তারপরে সিজিয়াম হচ্ছে 55, আর ফ্রান্সিয়াম হচ্ছে 87। এরা হচ্ছে ক্ষার ধাতু, এদেরকে ক্ষার ধাতু বলা হয়। হ্যাঁ, ক্ষার ধাতুর তোমার দরকার নাই, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এটা ডিরেক্ট মুখস্থ রাখবা, তাছাড়া কিন্তু মান সলেমান কিচ্ছু থাকবে না। তো ক্ষার ধাতুকে ইংলিশে বলা হয় অ্যালকালি মেটালস। ওকে, মৃৎ ক্ষার ধাতু, এদেরকে ইংলিশে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটালস। এই আর্থ মানে মাটি, মেটালস মানে ধাতু, আর অ্যালকালাইন মানে তো ক্ষার। তো ওই যে পড়ছিলাম আমরা, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তো বিরিয়ানি মিন্স বেরিলিয়াম, মোগলাই মিন্স ম্যাগনেসিয়াম, কাবাব ক্যালসিয়াম, সরিয়ে স্ট্রোনশিয়াম, বাটিতে বেরিয়াম রাখো রেডিয়াম। তো বেরিলিয়াম কত? বেরিলিয়াম হচ্ছে 4। ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 12, ক্যালসিয়াম 20, স্ট্রোনশিয়াম 38, তারপরে তোমার বেরিয়াম হচ্ছে 56, আর রেডিয়াম হচ্ছে 28। ঠিক আছে, এই হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। এটা আর মনে রাখার কিছু আছে নাই। বোরন পরিবারে আছে, বোরন পরিবারে আছে হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, নিওনিয়াম। ওকে, তো এই হচ্ছে বোরন পরিবার। বোরন পরিবার নট সো নেসেসারি টু নো, এটা অত বেশি জানার দরকার নাই। কার্বন পরিবার, বোরন পরিবার পরে শিখবা, এখন শেখার দরকার নাই। কার্বন পরিবার আমরা এরকমভাবে মনে রাখতাম যে কামাল শীঘ্রই মিন্স সিলিকন,
জিনিয়াস মিন্স জেলিন সুমিকে স্ট্যানাম পাবে প্লাম্বাম। ঠিক আছে, আরেকটা আছে, লাগে না। তো এখানে দেখো আমরা যেরকম জানি যে উপর থেকে নিচের দিকে যদি যায় তাহলে ধাতব ধর্ম বাড়ে, তো আমরা দেখি আসলেই বাড়ে কিনা। কার্বন হচ্ছে অধাতু, উপরে অধাতু আছে। তারপরে এই যে সিলিকন আর জার্মেনিয়াম এরা হচ্ছে অপধাতু বা উপধাতু, আর স্ট্যানাম প্লাম্বাম এইগুলা হচ্ছে ধাতু। দেখো তো ধাতুর ধর্ম বাড়ছে না, একটা ধর্ম শিখলাম আমরা। তাহলে এইভাবে মনে রাখি যে কামাল শীঘ্রই জিনিয়াস মিন্স জিনিয়াস জার্মেনিয়াম সুমিকে পাবে। ঠিক আছে, কামাল কার্বন, শীঘ্রই সিলিকন, জিনিয়াস জার্মেনিয়াম, সুমিকে স্ট্যানাম আর পাবে প্লাম্বাম। ঠিক আছে, বোঝা গেছে। আরেকটা নিকটোজেন বা শ্বাসরুদ্ধকারী গ্যাস কারা দেখো, এরা হচ্ছে নদীতে পানি আসলে সকাল বিকাল। দেখো নদীতে মিন্স নাইট্রোজেন, পানি ফসফরাস, আসে আর্সেনিক, সকাল স্টিবিয়াম, বিকাল বিসমাথ। ঠিক আছে, এই ক্ষেত্রে ওই সেম ধাতব ধর্ম বৃদ্ধি পাইছে। তো নদীতে পানি আসে সকাল বিকাল, আমরা কি করব, এটাকে সুন্দর মতন করে মুখস্থ করে রাখবো, কারণ হচ্ছে এগুলা লাগবে কিছুদিন পর থেকে, এগুলো খুব কাজে দেবে। কারণ নিকটোজেন নিয়ে কাজ করতে হবে, নিকটোজেনটা গুরুত্বপূর্ণ, কার্বন পরিবার গুরুত্বপূর্ণ, বোরন তেমন ইম্পর্টেন্ট না, মৃৎক্ষার গুরুত্বপূর্ণ, ক্ষার ধাতু 100%, মৃৎক্ষার ধাতু 100%, এটার কোনো মাফ নাই। আর এই পর্যায়ের তো নামগুলো তো জানতেই হবে। আরও কিছু ছোট ছোট বিষয় ছিল, কিন্তু আমরা এত দীর্ঘ যদি জাস্ট প্রস্তুতিমূলক ক্লাসেই লাগাই দিই তাহলে মেইন ক্লাস আর কেউ করতে চাইবে না। তো এতগুলো ক্লাস আর দেবো না, এখানেই শেষ করতেছি। আজকের মতো ছুটি, গরম গরম রুটি। আসসালামু আলাইকুম।